বিবাহিতা অপরূপ সুন্দরী এক নারীকে জঙ্গলে তান্ত্রিক সাধু একা পেয়ে কি করেছিল? তার ভরা যৌবনের শরীর আর আত্মাকে কে নিয়ন্ত্রণ করছিল? তার স্বামী না তান্ত্রিক সাধু? স্বামী থাকার পরেও তান্ত্রিকের সাথে তার কেন এত অবৈধ ঘনিষ্ঠতা? আজ আপনাকে শোনাব সেই সত্যিকারের কাহিনী। পূরবী চৌধুরী নামের ২১ বছর বয়সী অপরূপ সুন্দরী এক ধনী জমিদারের স্ত্রী, যার রূপ দেখে যে কোনো বয়সের পুরুষ তার প্রেমে পাগল হয়ে যাবে। মায়া ভরা ডাবর ডাবর চোখ, লম্বা ঘন কালো চুল, গায়ের রং দুধের মতো সাদা, যেন জ্যোৎস্নার চাঁদের আলো তার দেহের রঙের কাছে ফিকে পড়ে যায়। এক কথায় সে যেন কোনো পরী। কিন্তু জমিদারের স্ত্রী হওয়ার পরেও তার অবৈধ সম্পর্ক ছিল এক তান্ত্রিক সাধুর সাথে। কয়দিন পর পর সে সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়ে তার সাথে দেখা করত। এসব কথা কেউ জানত না, কিন্তু প্রশ্ন হলো কী কারণে সে এমন করল? আসুন আমরা জানি। এক বিকালে সে জঙ্গলের পথে বাবার বাড়ির থেকে তার স্বামীর বাড়িতে আসছিল। তারপর পথে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যায়। ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজতে লাগলো জঙ্গলে, আর তখনই দেখলো সে জঙ্গলের আরো একটু ভেতরে আগুন জ্বলছে। রাতের অন্ধকারে আগুনের আলোয় সে দেখতে পেল সেখানে একটি কুঁড়ে ঘর। তারপর সে দৌড় দিয়ে বাড়িটির দিকে যায়। ঘরে ঢুকেই দেখে আগুনের পাশে বসে আছে এক অপরিচিত পুরুষ। সে কোনো সাধারণ পুরুষ নয়, সে হলো এক তান্ত্রিক সাধু। নাম প্রবাস, বয়স ৩৫-এর মতো হবে। চোখের গাঢ় কাজল, লম্বা চুল, কপালে লাল তিলক, দেহে কত ধরনের মালা পড়ে রয়েছে। তার আশেপাশে অনেক মাথার খুলি পড়েছিল। দেখতে তাকে ভয়ানক দেখা যাচ্ছিল। যেহেতু সে একজন তান্ত্রিক সাধু, তাই সে ভয় না পেয়ে নিজেকে নিরাপদ ভাবা শুরু করলো। কিন্তু তান্ত্রিক সাধু তার রূপ দেখে নিজেকে সামলাতে পারছিল না। তার মাথায় শয়তানি বুদ্ধি জেগে ওঠে, যা পূরবী বুঝতে পারেনি। তারপর পূরবী তান্ত্রিক প্রবাসকে তার পরিচয় দিল। সব কথা শোনার পরে প্রবাস যা বলল তা শুনে পূরবীর মাথা ঘুরপাক খেতে লাগলো। সে যেন বিশ্বাস করতে পারছিল না নিজেকে। প্রবাস বলে, তুমি চাইলে আমি তোমার দেহকে অমর করে দিতে পারি। তুমি সব সময় রূপে গুণে যুবতী থাকবে। পূরবী অবাক হয় এবং ভয় পায়। প্রবাস বলে, তোমার স্বামী শুধু তোমার শরীরই চায় না, সে তোমার পিতার সকল সম্পত্তি চায়। তার আরো মহিলাদের সাথে সম্পর্ক আছে। আমি চাই তোমার আত্মাকে অমর করে দিতে। পূরবী হেসে বলে, তোমাকে আমি চিনি না, তোমার কথা বিশ্বাস করব কেন? প্রবাস হেসে বলে, আমি তোমার হাত দেখে তোমার অতীত কাল বলে দিতে পারবো। পূরবী প্রবাসকে হাত দেখায়। প্রবাস হাত দেখে অতীতের ঘটনাগুলো বলে, ফলে পূরবী বিশ্বাস করতে বাধ্য হয়। তারপর প্রবাস বলল, অমর একদিনে হতে পারবে না, সময় লাগবে। ঘরের বাইরের ঝড় থামার নামই নিচ্ছে না। সে বলল, আমি বাড়িতে কিভাবে যাব? সবাই আমার জন্য চিন্তা করবে। প্রবাস বলল, এত রাতে ঝড়ের মধ্যে বাড়িতে যাওয়া সম্ভব না, তুমি রাতটা এখানেই কাটাও। কিন্তু পূরবী বলল, এক ঘরে কিভাবে থাকবে? ভয় করছে তার। এই কথা শুনে প্রবাস রেগে গেল। তুমি আমাকে অবিশ্বাস করছো? এক তান্ত্রিক সাধুর চরিত্রের উপরে সন্দেহ করছো? এক্ষুনি বেরিয়ে যাও, না হলে তোমাকে জাদু করে বোতলে বন্দি করে ফেলবো। পূরবী ক্ষমা চাইল প্রবাসের কাছে। প্রবাস ক্ষমা করে দেয়। তারপর সেই রাতে প্রভাস তার সমস্ত জাদু করার ক্ষমতাগুলো প্রদর্শন করে। পূরবী জাদু করার ক্ষমতা আর কথাবার্তা শুনে আস্তে আস্তে ইমপ্রেস হয়ে যায় প্রবাসের উপরে। সেই রাতেই শুরু হয় গোপন প্রেমের একটি অধ্যায়, যার পরিণতি খুবই ভয়াবহ হতে চলেছিল সে ব্যাপারে কারোর কোনো ধারণা নেই। কে জানতো ঝড় তুফানের এই অন্ধকার কালো রাত একদিন তাদের জীবনের এক কাল হয়ে এসে দাঁড়াবে। রাত্রি যাপন করে পরের দিন সে বাড়িতে ফিরে যায়। এই গল্পটি হলো শত আত্মার বলিদান গল্পের পর্ব 2। যারা পর্ব 1 দেখেননি, আই বাটন অথবা ডেসক্রিপশনে থাকা লিংক থেকে দেখে নেবেন। তার আগে এখন এটি দেখুন। কয়দিন পর পর পূরবী গোপনে জঙ্গলে আসে। তারা একসাথে বসে সাধনা করে। সে আস্তে আস্তে পূরবীকে সাধনা করা শিখাতে লাগলো। পূরবী ধীরে ধীরে তন্ত্রমন্ত্র শিখতে লাগলো। এভাবে করতে করতে তারা প্রেমে জড়ায়, শারীরিক মিলন করতে থাকে। একদিন প্রবাস পূরবীকে বলে, তুমি চাইলে আমাকে বিয়ে করো, তবে গোপনে, শুধু জঙ্গল জানবে। পূরবী রাজি হয় বিয়ে করার জন্য। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তার স্বামী থাকার পরেও সে কেন পরপুরুষে আসক্ত হলো? আপনি হয়তো ভাবছেন অমর হওয়ার জন্য। বিষয়টি আসলে তেমন না। পূরবী জমিদারের স্ত্রী হওয়ার পরেও তার জীবনে অনেক অশান্তি ছিল। জমিদারের সাথে বিয়ে ছিল শুধু নামের বিয়ে। আদর ভালোবাসা কিছুই পায়নি পূরবী। বরং জমিদার দিনের পর দিন
জমিদারির ফাঁজে তার কর্মীদের সাথে ব্যবসা বাণিজ্যের ঝামেলায় বাড়িতে আসত না। যতদিন বাড়িতে থাকত সে প্রতি রাতেই মদ পান করে পূরবীকে মারধর করত, কারণ তার বাবা বিয়ের সময় যৌতুকের গহনা কম দিয়েছিল। তার সাথে এইসব বিষয় নিয়ে প্রতিদিন অশান্তি করত। তাই পূরবী সুখে থাকলেও তার মন খারাপ থাকত। সে প্রতিদিন রাতে একা একা কান্না করত। দেহ ও মনে দুঃখের আগুন নিয়ে সে মাঝে মধ্যে একা একা বাইরে জঙ্গলের দিকে ঘুরতে চলে যেত। আর এইভাবেই সে শান্তির জন্য কারো ভালোবাসার ছোঁয়া খুঁজত। আর যখন থেকে তান্ত্রিক প্রবাসের সাথে দেখা হলো, তখন থেকে সে সুখের জন্য তার কাছে যাওয়া শুরু করলো। একদিন পূরবী তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাবার কথা হলে 7 দিনের জন্য বাড়ি থেকে বের হয়। বান্ধবীর বাড়িতে না গিয়ে সে চলে আসে প্রবাসের কাছে। সেদিন এসেই তারা বিয়ে করে নেয়। বিয়েতে উপস্থিত ছিল প্রবাসের গুরু, যে সব থেকে বড় তান্ত্রিক। সে দেখতে খুবই ভয়ানক ছিল। বিয়েটা সুন্দরভাবে সমাপ্ত হয়। প্রবাস তার জাদুর বলে ভাঙা কুড়েঘরটিকে ফুল দিয়ে সাজিয়ে বাসর ঘর বানালো। তারা তাদের বাসর রাত উদযাপন করলো। এভাবে রাত কাটাতে লাগলো। 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে 7 দিন হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল তাকে বাড়িতে যেতে হবে, তা না হলে তাকে খুঁজবে। সে বাড়িতে চলে আসে। কদিন পর পর বিভিন্ন আত্মীয়র বাড়িতে বেড়াতে যাবার নাম করে প্রবাসের সাথে এসে রাত কাটায়, সাধনা করে, তন্ত্রমন্ত্র শেখে। কখনো গভীর রাতে একা একা বের হয়ে চলে আসতো প্রবাসের কাছে। এভাবে তার দিন কাটতে লাগলো। সে এখন বাড়িতে আসার পর তার আচার আচরণ আগের থেকে বদলে গেল। সে এখন আর আগের মতো আর দুঃখী থাকে না। একদিন রাতে তার স্বামী মদ পান করে ঝগড়া করে ঘুমিয়েছিল। সে এই সুযোগে বাড়ি থেকে বের হয়ে যায় তান্ত্রিকের কাছে। আর সেদিনেই তার জীবনের একটি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছিল, যার জন্য সে একদম প্রস্তুত ছিল না। যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা জানি তারপর কি হলো। যাওয়ার পরে প্রবাসের সাথে শারীরিক মিলন করলো। তারপর প্রবাস তাকে একটি বিশেষ আয়না দেখায়। সে বলে, এই আয়নায় তুমি দেখতে পারবে তোমার ভবিষ্যৎ, তবে শুধু একবার, এর বেশি দেখতে পারবে না। পূরবী আয়না হাতে নেই। সে আয়নায় দেখে তার স্বামী তাকে বিষ খাইয়ে মেরে ফেলছে। বিষের যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আয়নাতে তার ভবিষ্যৎ দেখার পর সে চিৎকার করে ওঠে। সে বলে, আমি মরতে চাই না, আমাকে এমন জাদু শেখাও যাতে মৃত্যু আমাকে ছুঁতে না পারে। প্রবাস চুপ করে থাকে। সে বলে, এই মুহূর্তে আমার কাছে এত শক্তি নেই, আমার দ্বারা সম্ভব না। তার মানে তার মৃত্যুকে অবধারিত। তান্ত্রিক প্রবাস কি জাদুর খেলা দেখিয়ে অমর করার ছল করে তাকে বিয়ে করে ফেলেছে? প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই কথা শুনে পূরবী মনে অনেক কষ্ট পায়। তার মানে পূরবী কি আর অমর হতে পারবে না? পূরবী মনে কষ্ট নিয়ে বাড়িতে আসে। আসার পর দেখে তার স্বামী ঘরে বসে আছে, চেহারায় অনেক রাগ। সে পূরবীকে দেখা মাত্রই রাগে চুলে ধরে জিজ্ঞেস করতে লাগলো, এত রাতে কোথায় গিয়েছিলে? তোমার কি মনে হয় আমি কি কিছু খবর রাখি না? আমি সব জানি। তুমি কোথায় যাও, কার সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়েছ। তোমার মতো দুশ্চরিত্রা মহিলাকে আমি ঘরে রাখবো না। এই কথা বলে পূর্বীকে জোর করে বিষ খাইয়ে দেয় এবং একটি আলাদা রুমে বন্দি করে রাখে। সে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে। আয়নাতে দেখা তার ভবিষ্যৎ সত্য হলো, মৃত্যু অবধারিত। কিন্তু গল্পে এখনই আসে টুইস্ট। আসুন আমরা দেখি পরে কি হয়। বিষের যন্ত্রণায় কাতরাতে থাকা পূরবী চিৎকার করে একটি মন্ত্র পাঠ করতে থাকে। আর তখনই সেই ঘরে হাজির হয় প্রবাসী গুরু, যে প্রবাস এবং পূরবীর বিয়ে দিয়েছিল। গুরু আসার পরে পূরবী তার কাছে মিনতি করে যেন তার জীবন বাঁচিয়ে দেয়। গুরু রাজি হন, তবে তিনি বলেন তার বিনিময়ে তাকে দিতে হবে চড়া মূল্য। সে বাঁচার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত হয়। তখন তান্ত্রিক গুরু জাদু দিয়ে তার বিষের যন্ত্রণা কমায় এবং তার সাথে কথা বলা শুরু করে। কি সেই মূল্য? আসুন আমরা জানি। গুরু বলে, আমি তোমাকে বাঁচাবো, তবে শর্ত আছে। আর এখন বাঁচার জন্য তোমাকে দিতে হবে তোমার প্রিয় যুবকের বলিদান, যে তোমার পরিবারের কেউ নয়। তুমি জীবিত হওয়ার পরে তোমার মুখ বৃদ্ধ মহিলার মতো হয়ে যাবে। তার থেকে বাঁচার জন্য তুমি 100 জন যুবকের বলি দিবে। আমি তাদের আত্মাকে একটি আয়নাতে বন্দি করব। সে আয়নাতে তুমি মুখ দেখা শুরু করলে তোমার মুখ ধীরে ধীরে যুবতীর মতো হয়ে যাবে এবং তুমি হবে অমর এবং পরীর মতো সুন্দরী। সে রাজি হয়, কিন্তু তার পরিবারের বাইরে প্রিয় যুবকের মধ্যে একজনই আছে, আর সে হলো তান্ত্রিক প্রবাস। কিন্তু সে তো প্রবাসকে ভালোবাসে। ভালোবাসার মানুষকে কিভাবে বলিদান দিবে? সে দ্বিধায় পড়ে যায়। তখন সে ভাবে প্রবাস তাকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করেনি, তাই সে সম্মত হয় প্রবাসকেই বলিদান করাবে। তার মানে প্রবাসী কি হবে 1 নম্বর বলিদান। গুরুর সকল শর্ত মেনে নেওয়ার পর শুরু হয় পূরবীকে জীবিত করার প্রক্রিয়া। পূরবীকে অজ্ঞান করে গুরু। তারপর তান্ত্রিক গুরু তার জাদুর বলে ডেকে আনে প্রবাসকে। আনার পরে কোনো কিছু বুঝার আগেই তাকে আয়নাতে বন্দি করে ফেলে।
প্রবাস আয়নার ভেতর থেকে বুঝতে পারে তাকে পুরবী চক্রান্ত করে বন্দি করিয়েছে। প্রবাস আয়নার ভেতরে থেকে চিৎকার করতে থাকে। সে বলে, আমি এই চক্রান্ত থেকে বের হবই। সে আয়নার ভেতরে চিৎকার করতে করতে এক পর্যায়ে উধাও হয়ে যায়। সাথে সাথে পুরবীর অজ্ঞান হওয়া নিথর দেহে ফিরে আসে প্রাণ। পুরবীর দেহে চলে আসে প্রবাসের মতো তন্ত্রমন্ত্রের শক্তি। সে হয়ে ওঠে পুরুষ খেকো ডাইনি। তারপর পুরবী বদলা নেওয়ার জন্য তার স্বামীকে আয়নাতে বন্দি করে ফেলে। তারপর সেই আয়নাটিকে নিয়ে চলে যায় তান্ত্রিক গুরুর সাথে। এখন প্রশ্ন হলো, আয়নাতে বন্দি প্রবাস কি ফিরে আসতে পারবে, নাকি এই আয়না ছড়িয়ে দেবে নতুন অভিশাপ? সে কিভাবে আরো ৯৮ জন পুরুষকে বলিদান দিবে, আমরা সেটা তৃতীয় পর্বে জানতে পারবো। যারা এখনো প্রথম পর্বটি দেখেননি, এই ভিডিওটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে কমেন্টে জানান, আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।